45তম বিসিএস। এর মধ্যে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নাম হচ্ছে শতকরা। আমি আশা করি শতকরা চ্যাপ্টার থেকে একটা অঙ্ক পরীক্ষা থাকবে, শতকরা থেকে একটা অঙ্ক পরীক্ষা থাকবে। তাহলে আমরা একটু বুঝে বুঝে করবো, খুব বেশি ম্যাথ করতে হবে না। আমি বরাবরই বলছি যে অঙ্কগুলো করাবো, এই নিয়মগুলো একটু বুঝে করেন। ডিজিট গুলো পাল্টে দেবে, ফিগার গুলো চেঞ্জ করে দেবে। আমরা নিয়মগুলো শিখতে পারলে যে কোনো অঙ্ক আসে পারবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে একদম সহজ থেকে ক্রমান্বয়ে দিয়ে যাবো। প্রশ্ন নম্বর 1, একটা প্রশ্ন লিখি। 2/1 এই ধরনের প্রশ্ন পরীক্ষা সেটা একটা করাচ্ছি। এর শতকরা কত 4/3? এটা হলো প্রশ্ন। 2/1 এর শতকরা কত 4/3? কিভাবে অঙ্কটা করবো? এরকম প্রশ্ন আসবে, এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষা আসছে, বিসিএস পরীক্ষা আসছে, যদিও খুব সহজ হবে, ছোট হবে। আচ্ছা, এই যে 2/1 এর মানে শতকরা কত, কত কত মানে এক্স, শতকরা মানে 4/3। তাহলে এই প্রশ্নটা পরে আমাদের এই সমীকরণে লিখতে হবে। 2/1 এর মানে গুণ শতকরা কত, কত মানে এক্স, শতকরা মানে পার্সেন্ট, ইকুয়াল টু 4/3। এখন আমি এটাকে সলভ করলে আনসার পেয়ে যাবো। এক্স পার্সেন্ট শব্দের অর্থ হচ্ছে 100/x। আমরা সকলে জানি কোন সংখ্যার সাথে পার্সেন্ট থাকা মানে তার নিচে কত হবে 100। তাহলে এক্স পার্সেন্ট মানে 100/x। সুতরাং আমরা বের করব এক্স, এক্স এর উপরে, তাহলে 4/3, উপরে যাবে 2, উপরে যাবে 100, নিচে কত 1। মানে এটা সবাই জানেন আপনারা, উপরের সংখ্যা নিচে আসবে, নিচের সংখ্যা উপরে হবে। এবার সিম্পল চাপ দিয়ে কাটবে 100 কে 25, 25 তে কোনো 50, 50 এ 100, আনসার 150। সহজ না, আনসার 150, আনসার 150। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছি। প্রশ্ন করবেন প্লিজ, আপনারা প্রশ্ন করবেন। আমি আর আসলে আপনাদের কথা ক্লিয়ারলি শুনছি, আমার কথা আপনারা শুনছেন। যিনি বুঝবেন না, যেখানে বুঝবেন না, আমাকে প্রশ্ন করেন, বারবার রিপিট করতে যাবো। 2 নম্বর, 140 এর, আমরা আস্তে আস্তে প্রথম প্রমাণ নিয়ে একটু দিকে যাবো। 140 এর 30%, 840 এর কত শতাংশের সমান? এবারে অঙ্কটা করি। 140 এর 30%, 30%, 140 এর 30%, 840 এর কত শতাংশের সমান? প্রশ্ন। এখন এই অঙ্কটা কিভাবে করবো? এই জায়গায় সমীকরণ 140 এর মানে গুণ বলছি 30% মানে 130, একবার লিখে বলতে হবে সমান, এই যে সমান বলছে তার সমান 840 এর মানে গুণ কত শতাংশ, কত মানে এক্স, শতাংশ মানে পার্সেন্ট, পার্সেন্ট মানে নিচে 100। তাহলে আমাকে এভাবে সংক্ষেপে লিখে বলতে হবে। এবার দেখেন এর সমান চিহ্নের ওই পাশে নিচে 100, নিচে 100 মনে মনে কাটা, মনে মনে বার। তাহলে আপনাকে উপরে কত দেখেন, ডান পাশে 840 ইনটু এক্স, এখানে 140 ইনটু 30। এবার এই যে 140 ইনটু 30, এর নিচে নিয়ে আসবো আগে 840 কে, সমান সমান এক্স মানে বের হবে। 840 এর গুণের সম্পর্ক, তাহলে এই পাশে গেলে ভাগ। তাহলে এবার কাটাকাটি করবো। এটা কত শূন্য দিলাম, 3 দিয়ে ভাগ দেবো 82 কে, 3 দুগুণ 6, 3 এটা 24, 28। আবার 28 দিয়ে 140 কে দিয়ে ভাগ করলে সম্ভবত 5, 5 আর 40 এর শূন্য হাতে 4, 5 10 14, এর উত্তর হচ্ছে x এর মান, আনসার x এর মান 5। না বুঝতে প্রশ্ন করো প্লিজ। আমি আপনাদের কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ গুলোতে যাবো আগে, সহজ দিয়ে একটু না করলে উত্তর একটু কঠিন অঙ্ক গেলে বুঝতে অসুবিধা হবে। এই জন্য সহজ করে কিছু অঙ্ক দিয়ে শুরু করবো। এগুলো সহজ হলেও বিভিন্ন চাকরি পরীক্ষা আসবে। প্রশ্ন করেন প্লিজ। 140 এর মানে গুণ 30%, 100/30 সমান হবে 840 এর মানে গুণ কত শতাংশ, কত মানে বলছি এক্স, শতাংশ মানে নিচে 100, নিচে 100, নিচে 100 মনে মনে বাদ। 140 গুণ 30, 840 গুণ এক্স, 840 নিচে আসলো, কাটাকাটি করলাম। আমি আমার ইচ্ছে মতো, আপনি আপনার ইচ্ছে মতো কাটবেন। কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন প্লিজ। এরপর আমরা দেখি 4000 এর 10% এর 20% এর 30% কত?
4000 এর 10% এর 20% এর 30% কত? তাহলে আমরা কিভাবে করবো? ফিগার গুলো যদি পাল্টে আসতে পারে 4000 এর মানে গুণ 10% মানে 100 ভাগের 10, আবার এর মানে গুণ 20% মানে 100 ভাগের 20, আবার এর মানে গুণ 30% মানে 100 ভাগের 30। আমি একটু রিকোয়েস্ট করছি, আমার যদি আপনাদের মনে হয় আমি খুব দ্রুত আগাচ্ছি, আপনারা বলবেন আমি আরো স্লো গাবো। আপনারা বললে আমি একটু স্লো গাবো। আর প্রশ্ন যেখানে বুঝবেন না আমাকে বলবেন, আমি বারবার রিপিট। শূন্য দুইটা কেটে দিলাম, আবার দুইটা শূন্য কেটে দিলাম, আবার দুইটা শূন্য কেটে দিলাম। তাহলে 8 কত? 3 গুণ 4 কত? 24। আনসার 24। আনসার 24। তাহলে খুবই সহজ মেথ, ফিগার ডিজিট পাল্টে আসতে পারে, কত নিয়মটা শিখলাম। 4000 এর 10% না বলে যে কোনো পার্সেন্ট বলতে পারে, 20% না বলে যে কোনো পার্সেন্ট বলতে পারে, 30% বলতে পারে, এর দিয়ে আরো বলতে পারে, আরো বলতে পারে, একই সেম প্রসেস হবে, একইভাবে হবে। 4 নম্বর, এবার একটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ করাবো, যেমন অনেকগুলো চাকরি পরীক্ষা আসছে। কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে 60 হবে? কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে 60 হবে? কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে 60 হবে? কোন সংখ্যা 60% থেকে 60 বিয়োগ করলে 60 হবে? তাহলে এই আমরা খুব ইম্পর্টেন্ট, অনেকগুলো জব পরীক্ষা আসছে। খুব সহজ একটা ম্যাথ, কিভাবে করবে দেখেন। কোন সংখ্যা অজানা সংখ্যা x এর মানে গুণ, এর মানে গুণ 60% মানে 100 ভাগের 60 থেকে 60 বিয়োগ করলে, তাহলে বিয়োগ 60 সমান সমান কত হবে? 60 হবে। তো দেখেন, তাহলে আমি যদি এই প্রশ্নটা পড়ে এই সমীকরণটা লিখতে পারি, আমি কিন্তু অঙ্ক পাবো। কোন সংখ্যা অজানা সংখ্যা x এর মানে গুণ 60%, একবার লিখে ফেলবেন। পিডিতে কিন্তু সময় কম, আমি প্রতিটা ক্লাস আপনাদেরকে বলছি, প্লিজ পিডিতে খুব কম সময় পাবেন, খুব অল্প জায়গা পাবেন লাভ করার জন্য। এই জন্য এইভাবে সংক্ষেপে লিখে ফেলতে হবে। তাহলে কোন সংখ্যা অজানা সংখ্যা x এর মানে গুণ 60% মানে 100 ভাগের 60 থেকে 60 বিয়োগ করলে, তাহলে বিয়োগ করতে বলছে বিয়োগ করবেন, যোগ করতে বলে যোগ করবেন, প্রশ্ন পাল্টে আসতে পারে, ইকুয়াল টু 60 হবে। এবার সলিউশন, এই -60 এ পাশে গেলে +60, যোগ করলে 120। তো আমার দরকার x এর মান, তাহলে 120 এর পাশে লাগবে গুণাকার 100, 60 এর কোথায়? নিচে। কেন? নিচে রাশি উপরে, উপরে রাশি নিচে। 60 দিয়ে ডিরেক্ট কাটবে 120 কে 2, উত্তর 200। উত্তর 200। এটা কত সহজ না, কিন্তু পরীক্ষা আসে, পরীক্ষা আসে অনেক। 4 নম্বর অঙ্ক, না বুঝতে বল, না বুঝলে প্রশ্ন করবে। এরপর আমরা দেখি 40টি পোশাকের মধ্যে, আমরা আজকে থেকে কিন্তু প্রমাণ নিয়ে ইম্পর্টেন্ট ম্যাথ জটিল ম্যাথ যাচ্ছে। 40টি পোশাকের মধ্যে 20% শার্ট হলে, এটা পরীক্ষা আসে, কতটি শার্ট হয়? 40টি পোশাকের মধ্যে 20% শার্ট হলে কতটি শার্ট হয়? প্রশ্ন। 40টি পোশাকের মধ্যে 20% শার্ট হলে কতটি শার্ট নয়? শার্ট নয়, তাহলে আমাকে বের করতে বলছে শার্ট নয়। কি বের করবো? টোটাল পোশাক কয়টি দেখেন? 40টি। 40টি পোশাকের মধ্যে 20% শার্ট, তাহলে আমাকে তো শার্ট বের করতে বলে নাই। তাহলে 20% যদি শার্ট হয়, তাহলে বুঝতে হবে 80% শার্ট নয়। তাহলে যেগুলো জিনিসের টোটাল পরিমাণ মানে 100%, টোটাল পরিমাণ 100%। তাহলে শার্ট নয় বের করতে বললে 40টি পোশাকের 80% বের করলে হয়ে যাবে। তাহলে 100 ভাগের 80, শুধুগুলো কাটবেন, শুধুগুলো কাটবেন, দ্রুত হবে, সংখ্যক হবে। তাহলে 32টি, উত্তর 32। এগুলো 20-30 সেকেন্ডের মধ্যে পরীক্ষা করবেন। 40টি পোশাকের মধ্যে 80% হচ্ছে শার্ট নয়, নয়। পরে বলতে দেখেন, একজন ছাত্র, এগুলো খুব ছোট ম্যাথ, সহজ ম্যাথ, 800 নম্বরের মধ্যে, একজন ছাত্র 800 নম্বরের মধ্যে 200 নম্বর পেল। এটা একদম প্র্যাকটিক্যাল, আমাদের একাডেমিক লেভেলে কাজে লাগে। সে শতকরা কত পেল? সে শতকরা কত? তাহলে একজন ছাত্র 800 নম্বরের মধ্যে 200 নম্বর পেল, তাহলে এগুলো পাল্টে আসুক। সে শতকরা কত পেল? কি বের করবেন? 800 মধ্যে পেয়েছে 200, তাহলে টোটাল নম্বর হবে অলওয়েজ নিচে, আর যত পাবে সেটা উপরে। শতকরা প্রকাশ করতে বললে এটা 100 দিয়ে গুণ, শতকরা প্রকাশ করতে হলে 100 দিয়ে গুণ, শেষ।
এবার 200 দিয়ে 800 ভাগ করলেন 4 দিয়ে 100 কাটলেন 25, আনসার 25%। আনসার 25%। মূলত এই প্রথম দিকে এই কয়েকটা আমরা দেখালাম যেগুলো ছোট সহজ। এবার আমরা খুব ইম্পর্টেন্ট ম্যাথগুলো যাবো যেগুলো অ্যাকচুয়ালি শতকরা চ্যাপ্টার থেকে যেগুলো রেগুলার পরীক্ষা আসে সেগুলোতে যাবে। এখান থেকে আমাদের মূলত শুরু হবে 7 নম্বর। তাহলে একটা প্রশ্ন লিখবেন আমার সাথে। চালের মূল্য 25% বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা কত কমালে, এখানে বলতে বলবেন প্লিজ, শতকরা কত কমালে চাল বাবদ খরচের কোনো পরিবর্তন হবে না। এগুলো খুব ইম্পর্টেন্ট আসলে আমাদের চাকরি পরীক্ষায় এই নিয়মের অঙ্ক আসে না, এমন কোনো চাকরি পরীক্ষায় বাকি নেই। বিসিএস, ব্যাংক, যে কোনো জব পরীক্ষা কি লিখছি? চালের মূল্য 25% বৃদ্ধি পেলে, এটা 25% না বলে যে কোনো পার্সেন্ট বলতে পারে। নিয়মটা শিখবো, এরকম বই 10টা আছে, আমি করাবো একটা বুঝুন। এখানে যে কোনো পার্সেন্ট বলতে পারে। বৃদ্ধি পেলে, বৃদ্ধি না পেলে হ্রাস পেলেও বলতে পারে। হ্রাস পেলে কি হবে সেটা বলতে পারে। হ্রাস পেলে চালের ব্যবহার শতকরা কত কমালে, তাহলে দাম বাড়ছে, ব্যবহার কমাতে হবে। মনে রাখবেন যে কোনো জিনিসের দাম বাড়লে এটা প্র্যাকটিক্যাল কথা বলতে হবে। কোনো জিনিসের দাম যদি বাড়ে ব্যবহার কমাতে হবে, দাম যদি কমে ব্যবহার বাড়াতে হবে। এটা বাস্তবতা। তাহলে খরচ আমাদের চেঞ্জ হবে। তো খরচকে ঠিক রাখার জন্য একটা সংসারে খরচকে ঠিক রাখার জন্য কোনো জিনিসের দাম বাড়লে ব্যবহার কমিয়ে দিতে হবে, দাম কমলে ব্যবহার বাড়াতে হবে। তাহলে এই ফরম্যাটে যে কোনো অঙ্ক আসে পরীক্ষা করার নিয়ম। নিয়ম দেখেন, এই যে সূত্র আছে একটা শর্টকাট সূত্র বিলের জন্য, শতকরা ব্যবহার বৃদ্ধি অথবা হ্রাস। শতকরা ব্যবহার বৃদ্ধি অথবা হ্রাস, এর একটা সূত্র আছে। এই সূত্র আমরা একটা মুখস্থ রাখবো। তাহলে পরীক্ষা 30-40 সেকেন্ডের অঙ্কটা করতে পারবেন 2 লাইন। শতকরা ব্যবহার বৃদ্ধি অথবা হ্রাস, এখানে বলছে ব্যবহার শতকরা কত কমালে তাহলে হ্রাস, আরেকটাকে বলবো বাড়ালে তাহলে বৃদ্ধি। একসাথে দুটো শিখে যাচ্ছে। হবে বৃদ্ধি অথবা হ্রাস, অর্থাৎ মূল্যের বৃদ্ধি অথবা কি হবে হ্রাস, যেটা প্রশ্ন দিয়েছে। নিতে হবে 100 প্লাস মাইনাস আবারও বৃদ্ধি অথবা হ্রাস ইনটু শতকরার জন্য 100। এটা হলো সূত্র। তাহলে এই সূত্র লেখেন, এই সূত্র লেখেন। তাহলে শতকরা ব্যবহার বৃদ্ধি অথবা শতকরা ব্যবহার হ্রাস বের করার ফর্মুলা। ফর্মুলা হচ্ছে উপরের মূল্যের বৃদ্ধি অথবা মূল্যের হ্রাস, যেটা কোশ্চেন আমাকে দেবে। নিচে হবে 100 প্লাস মাইনাস আবারও মূল্যের বৃদ্ধি অথবা হ্রাস ইনটু 100। দেখতে পেরেছি? আচ্ছা, এখন আসলে এখানে সবই বুঝছেন, বাট একটা কথা আছে, এখানে প্লাস মাইনাস বলছি, তাহলে কখন প্লাস কখন মাইনাস লিখে রাখেন। মূল্য বৃদ্ধি বললে চিহ্ন হবে প্লাস, মূল্য যদি হ্রাস করে তাহলে চিহ্ন হবে মাইনাস, লিখে রাখেন। বৃদ্ধি বললে প্লাস চিহ্ন নেবেন, হ্রাস বললে মাইনাস চিহ্ন নেবেন। তাহলে এখন এই অঙ্কটা করি তো আমরা দেখি। তাহলে আমাদের এই প্রশ্ন মধ্যে চালের মূল্য 25% বৃদ্ধি পেলে তাহলে বৃদ্ধি কত? 25 সংখ্যাটা বলবে, পার্সেন্ট বলবে। নিচে 100, চিহ্ন কি প্লাস হবে মাইনাস হবে? এই যে বৃদ্ধি, তাহলে বৃদ্ধি বলে বলছে প্লাস, কত বৃদ্ধি? 25। কিন্তু শতকরা কত দিয়ে শেষ। খুব সিম্পল ম্যাথ। তাহলে 125 নিচে আগে যোগ করবো, কাটলে 5 আর বিভাগ করলে 20, তাহলে উত্তর 20। উত্তর 20%। উত্তর 20%। তাহলে ব্যাপারটা কি বুঝলাম? চালের ব্যবহার যদি 25% বৃদ্ধি পায়, তাহলে মূল্য মূল্য যদি 25% বৃদ্ধি পায়, ব্যবহার 20% হ্রাস করতে হবে। এখন এখানে চাল ডাল মাছ যে কোনো প্রোডাক্টের নাম বলতে পারেন, যে কোনো পার্সেন্ট বলতে পারেন। বৃদ্ধি না বলে হ্রাস বলতে, যদি হ্রাস বলে চিহ্নটা কি লিখবেন? মাইনাস। এখানে হ্রাস বলে চিহ্নটা কি হবে? মাইনাস। তাহলে এই অঙ্কটা কি বুঝতে পেরেছে সবাই? তাহলে আমার এরকম আরেকটা অঙ্ক দিই। তেলের মূল্য 20% হ্রাস পেলে, প্রশ্ন লেখেন, তেলের মূল্য 20% হ্রাস পেলে তেলের ব্যবহার শতকরা কত বাড়ালে, তাহলে দাম কমছে ব্যবহার বাড়াতে হবে, বাড়ালে তেল বাবদ খরচ করতে হবে না। দেখি আমরা করেন তো সবাই, দেখি আমরা করেন তো, আপনারা বলুন তো কত আছে দেখি বলেন। তেলের মূল্য 20% হ্রাস পেলে তেলের দাম 20% কমছে, তাহলে তেল বাবদ তেলের ব্যবহার শতকরা কত বাড়ালে, ব্যবহার বাড়াতে বলছে বৃদ্ধি, এই ব্যবহার বৃদ্ধি, এই সেম সূত্র দিয়ে করা যাবে। তাহলে খরচে কোনো পরিবর্তন হবে না।
দেখি আপনার রেজাল্ট কত আসে, মুখে ধরে আমাকে একটু বলার চেষ্টা করেন। করতে পারছি? শুধু আমি বলছি মূল্য, হ্রাস বলছি, হ্রাস বলে তিনটা মাইনাস বলছি, তিনটা মাইনাস নেবেন আসলে তার সব ঠিক থাকে। উত্তর কত হবে? অনেক ম্যাথ আছে বইয়ে, শুধু নিয়ম শিখেন, মুখস্থ করেন না প্লিজ। চেষ্টা করছেন কেউ? প্রশ্ন পাওয়া যাবে তো, পরীক্ষার সময়টা খুব কম দেবে। এই যে উপরে বলছিলাম মূল্যের বৃদ্ধি বা হ্রাস, তাহলে হ্রাস কত? 20%, তাহলে 20 সংখ্যাটা নিচে 100, লাস্ট পেজে চিহ্ন কি বলছিলাম? মাইনাস। একজন উত্তর দিতে 25%, থ্যাংক ইউ। 20 ইন্টু 100, তাহলে 100 থেকে 20 বিয়োগ করলে 80, তাহলে 20 দিয়ে 80 কাটতে 4, তার 100 থেকে 25, উত্তর 25%, উত্তর 25%। 20 দিয়ে সেকেন্ডের মধ্যে রেজাল্ট, 2 লাইনের মধ্যে রেজাল্ট। পরীক্ষার সূত্র লিখবো না, সূত্র মনে মনে বলবো, ক্যালকুলেশন করে মান লাগাবো। আশা করি এই নিয়মটা ক্লিয়ার করতে পারছি। পরবর্তী নিয়মে যাচ্ছি। এরপর না বুঝতে বলবেন যে বুঝে, এরপর না বুঝলে প্রশ্ন করবেন প্লিজ। পরে প্রশ্ন হচ্ছে, পরে প্রশ্ন হচ্ছে, লেখেন আবারও চালের মূল্য, বুঝছেন কিন্তু ডিফারেন্স আছে, নিয়মও ডিফারেন্স আছে, হ্যাঁ? চালের মূল্য 6% বৃদ্ধি পাওয়ায়, চালের মূল্য 6% বৃদ্ধি পাওয়ায় 1600 টাকায়, এই যে এখন আগের অঙ্কটা এটা দেখে এখানে 1600 টাকায় পূর্বাপেক্ষা, না আগের তুলনায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল, 1 কুইন্টাল চাল কম পাওয়া যায়, কম পাওয়া যায়। প্রশ্ন, প্রতি কেজি চালের, প্রতি কেজি চালের বর্তমান মূল্য কত? এখন আমরা এই নিয়ম, আমি আবার বলছি কিন্তু নিয়মগুলো একটু শিখেন, আর এই টাইপের প্রশ্ন অনেকগুলো আছে বইয়ে। নিয়ম একই, শুধু নিয়ম শিখতে প্রোডাক্টের নামটা চেঞ্জ হবে, পার্সেন্ট চেঞ্জ হবে, ডিজিটটা চেঞ্জ হবে। তাহলে এই প্রশ্ন লেখেন আস্তে আস্তে। চালের মূল্য 6% বৃদ্ধি পায়, চালের মূল্য 6% বৃদ্ধি পায় 1600 টাকায়, মানে 1600 টাকায়, 1600 টাকায় পূর্বাপেক্ষা, পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল কম পাওয়া যায়, পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল কম পাওয়া যায়, তাহলে দাম বাড়ছে, কম পাওয়া যাবে। প্রশ্ন, প্রতি কেজি চালের বর্তমান মূল্য কত? তাহলে এটা কিন্তু আগের নিয়ম নয়, কারণ এখানে মোট টাকা দিয়েছে, আর বর্তমান মূল্য বের করতে হচ্ছে। তাহলে আসেন, এই টাইপের যে কোনো অঙ্ক আসলে বর্তমান মূল্য বের করার উপায় কি? যে বর্তমান মূল্য বের করার শর্টকাট টেকনিক কি ডেলিভারি করার জন্য? নিয়ম হচ্ছে যে টোটাল টাকার উপর, এই যে মোট টাকা যেটা দিয়ে রাখবে 1600 টাকা বা যাই থাক, এই মোট টাকার উপর এই পার্সেন্টেজটা ক্যালকুলেশন করতে, কোনো পার্সেন্টেজ এখানে বৃদ্ধি পাক বা হ্রাস পাক, যে কোনো পণ্যের দাম বাড়তেও পারে, হ্রাস পেতে পারে, বাড়ুক বা কমুক, কোনো প্লাস মাইনাস নাই, জাস্ট মোট টাকার উপর এই পার্সেন্টেজটা ক্যালকুলেশন করবে, তাহলে বর্তমান রেট দিন না। এটা করেন, 5% মানে 100 ভাগের তো, আমি বলছি 700 কাটবেন, 2 শূন্য কেটে দিলাম, হয় 16, 96 টাকা, 96 টাকা। তাহলে আপনি খুব দ্রুত এই কাজটা করে ফেলতে পারবেন পরীক্ষায় 20-30 সেকেন্ডের মধ্যে। এটা করতে কিন্তু খুব বেশি সময় লাগার কথা না। এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা আনসার নয়। কেন আনসার নয়? আমাকে তো বের করতেছে বর্তমান মূল্য, তাহলে বর্তমান মূল্য বের করছে আনসার হয় কেন? এটা আনসার নয় এই কারণে, এটা বর্তমানে ঠিকই আছে, তবে 1 কেজি নয়। এখানে বলছে প্রতি কেজি বর্তমান, এটা 1 কেজির দাম নয়। তাহলে কষ্টে বলা আছে দেখেন, 1 কুইন্টাল চাল কম বোঝে, 1 কুইন্টাল, তাহলে 1 কুইন্টাল মানে মনে রাখতে হবে 100 কেজি। 1 কুইন্টাল শব্দ তো 100 কেজি, 1 মন বললে 40 কেজি, 1 কুইন্টাল বললে 100 কেজি, তাহলে 100 কেজির দাম এটা। তাহলে 100 কেজির দাম যদি 96 টাকা হয়, প্রতি কেজি বর্তমানে আমি বলতে পারবো, একটা বেশি করবো, প্রতি কেজি বর্তমান মূল্য বের করতে হলে 96 কে 100 দিয়ে ভাগ করবে, 0.96, জাস্ট অ্যাকশন বেশি করবো, তাহলে প্রতি কেজি বর্তমান মূল্য মানে 1 কেজির দাম।
100 কেজির দাম 96 টাকা, এটা 100 কেজি, বর্তমানে কয় কেজি? 100 কেজি। কেন? 1 কুইন্টাল মানে 100 কেজি লিখে রাখেন। 1 কুইন্টাল মানে কত? 100 কেজি। তাহলে 100 কেজির দাম হচ্ছে 96 টাকা। তাহলে 1 কেজির দাম কত? 0.96 টাকা। তাহলে 96 কে 100 দিয়ে ভাগ করছি। তাহলে এটা আবার ক্যালকুলেটর ইউজ করা লাগবে না। কেন? কিভাবে করছি এটা? যে কোনো ফিগারকে আপনারা জানেন, যে কোনো সংখ্যাকে 100 দিয়ে ভাগ করলে দশমিক ভিতরে আগে আসবে, দশমিক জাস্ট ভিতরে আগে চলে আসে 0.96 টাকা। তাহলে এই নিয়মটা ক্লিয়ার সবার কাছে প্লিজ? এখন এখানে তাহলে মূল্য, মাসে মূল্য, তাহলে মূল্য 6%, 8%, 10% বৃদ্ধি পায় বা হ্রাস পায়, হ্রাস পায় বলতে পারে। সেম ঘটনা, কোনো চেঞ্জ হবে না, কোনো চেঞ্জ হবে না, শুধু ফিগার গুলো চেঞ্জ হবে। নিয়মে অঙ্ক একই। তাহলে পরবর্তী প্রশ্ন যাই। পরের নিয়ম, আমি প্রতিটা নিয়মে কাজ করতেছি, আপনার আমার নিয়মগুলো দেখেন, এর বেশি অঙ্ক লাগবে না। সত্য খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, প্রচুর ম্যাথ আছে বইয়ে, বা এতে লাগবে। শেয়ার মার্কেটে কোনো পণ্যের দাম, শেয়ার মার্কেটে কোনো পণ্যের দাম গতকাল 20% বেড়ে গেছিল, মানে বৃদ্ধি পেয়েছিল। শেয়ার মার্কেটে কোনো পণ্যের দাম গতকাল 20% বৃদ্ধি পেয়েছে, আজ 10% কমে গিয়েছে। আজ 10% কমে গিয়েছে, আর 10% কমে গিয়েছে। তাহলে ওই পণ্যের দামের কি পরিবর্তন? তাহলে ওই পণ্যের দামের কি পরিবর্তন হলো? এখন আমরা এই নিয়মটা ঠিক করি। কি নিয়ম? এই নিয়মটা হচ্ছে শেয়ার মার্কেট বা অন্য কোনো ব্যাপার নয়। ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আপনি দেখবেন প্রশ্নের দুইটা পার্সেন্টেজ আছে কিন্তু, দেখেন একটা হলো 20% বৃদ্ধি, আর একটা হলো 10%। এই বিষয়টা যদি খেয়াল করেন, শেয়ার মার্কেটে কোনো পণ্যের দাম গতকাল 20% বৃদ্ধি পেয়েছে, মানে গতকাল 20% বাড়ছে, গতকাল 20%, আজ 10% কমে গিয়েছে। তাহলে গতকাল বাড়ছে 20%, আজকে 10% কমে গেছে। উল্টো হইতে পারে, গতকাল কমছে আজকে বাড়ছে, আবার গতকাল বাড়ছে আজকে আরো বাড়ছে, গতকাল কমছিল আজকে, তাহলে চারটা কম্বিনেশন হতে পারে। এটা বুঝে নেন, এটা এখানে দেখাচ্ছি। গতকাল বৃদ্ধি, বৃদ্ধি, হ্রাস, অথবা হ্রাস, বৃদ্ধি, অথবা দ্বিবারই বৃদ্ধি, অথবা দ্বিবারই হ্রাস হতো। তাহলে এই চার ধরনের অঙ্ক হতে পারে। আমি আপনাকে একটা অঙ্ক বুঝাবো, এবার যে কটা বলুক আপনি অঙ্ক পাবেন। তাহলে শর্টকাট টেকনিক কি? যদি কোনো প্রশ্নে দুইটা পার্সেন্টেজ থাকে, একটা বৃদ্ধি একটা হ্রাস, বা দুইটাই বৃদ্ধি দুইটাই হ্রাস, তাহলে এখন যে কোনো অঙ্ক আসলে বিলিতি করার জন্য একটা টেকনিক আছে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স গ্রেটার 100। খুব ইফেক্টিভ একটা সূত্র, মনে রাখার মতো সূত্র, 30 সেকেন্ডে ম্যাথ করা হয়েছে। তাহলে কি বললাম? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স গ্রেটার 100, এই সূত্র। তাহলে এবার একটু মনে রাখতে হবে এই সূত্রে কোনটা কি। এক্স মানে প্রথম পার্সেন্টেজ, ওয়াই মানে দ্বিতীয় পার্সেন্টেজ। এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চিহ্ন, চিহ্ন। তাহলে চিহ্ন মানে এই যে বৃদ্ধি করলে, যেটা বৃদ্ধি করবে তার আগে প্লাস, আর যেটা হ্রাস বলবে তার আগে কি হবে? মাইনাস। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, লিখে রাখেন। যেটা বৃদ্ধি বলবে তার আগে প্লাস চিহ্ন, যেটা হ্রাস বলবে তার আগে মাইনাস চিহ্ন। এখন অপরা করি আমরা। এক্স এর মান কত হবে দেখেন, যে গতকাল 20% বৃদ্ধি পেয়েছিল, তাহলে এক্স এর মান হবে 20, চিহ্ন হবে সামনে কি? প্লাস, আগে প্লাসটা না দিলে চলে। আজ 10% কমে গিয়েছে, তাহলে ওয়াই মান 10, চিহ্ন দিয়ে হবে মাইনাস, আর এই প্লাসটা কনস্ট্যান্ট। এক্স এর মান প্লাস 20, ওয়াই মান মাইনাস 10, দুই উৎপাদন 100। এবার চলে 20 কে 10 বিয়োগ করলে কত? প্লাস মাইনাসে মাইনাস, 20 কে 10 দিয়ে গুণ করলে 200, নিচে 100। তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে উত্তর উত্তর আসছে। এগুলো খুব ইম্পর্টেন্ট, হয় দশম তো চাকরি পরীক্ষা আসছে, বিশেষ পরীক্ষা আসছে, খুব দ্রুত আমাদের আনসার করতে হবে। তাহলে উত্তর দেখানোর সময় দেখাতে হবে 8% বৃদ্ধি। কেন? এই যে উত্তর যদি আসে পজিটিভ, এখান থেকে প্লাস আসে, তাহলে উত্তর 8% বৃদ্ধি। যদি এখানে চিন্তা আসে মাইনাস, 8% হ্রাস। ব্যাপারটা শুনেন, শেয়ার মার্কেটে কোনো পণ্যের দাম গতকাল 20% বাড়ছিল, আজকে 10% কমে গেছে। এতে করে ওই পণ্যের দামের কি পরিবর্তন হলো, মানে দামের চেঞ্জটা বের করতে হচ্ছে। পরিবর্তন হলো তার মানে দাম কি 8% বাড়ছে নাকি 8% কমছে, এটা বলে দিতে হবে। তাহলে এটা পজিটিভ আসলে উত্তর 8% বৃদ্ধি, আর নেগেটিভ আসলে 8% হ্রাস। তাহলে এই অঙ্কটা কি বুঝতে পারছি? এখন আপনাকে পার্সেন্ট গুলা পাল্টে দিলে আপনার অঙ্ক পারতে হবে, যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে কথা বলে পারতে হবে। নিয়মটা শিখালাম।
আপনি শুধু খেয়াল করবেন প্রশ্ন 2% আছে কিনা, আছে। একটা বৃদ্ধি একটা হ্রাস, বা দুইটাই বৃদ্ধি, দুই এখন একটু বলে রাখি তাহলে। যদি বলে প্রথমে কমছে পরে বাড়ছে, এটা মাইনাস এটা প্লাস, এটা মাইনাস এটা প্লাস। যদি বলে দুইবারে বাড়ছে, দুইবারে বাড়ছে তাহলে প্লাস 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 প্লাস। দুইবারে কমলে কি হবে? মাইনাস মাইনাস মাইনাস। দুইবারে যদি কমে বলে। আশা করি এই নিয়মটা ক্লিয়ার করতে পারলাম। এই নিয়মটা আমরা একটা অঙ্ক দেখাই, আর এই নিয়মটা খুব ইম্পর্টেন্ট এবং অঙ্কগুলো পরীক্ষায় আসছে। আরেকটা অঙ্ক দেখাই। দেখেন, একটি আয়তক্ষেত্রে, মানে আমরা বলি 3 নম্বর করা হচ্ছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি ও প্রস্থ 20% হ্রাস করে এর ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? এটা হলো প্রশ্ন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি ও প্রস্থ 20% হ্রাস পেলে এর ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে? এটা আমরা কিভাবে করবো? আমি আগে বলছিলাম শেয়ার মার্কেট আয়তক্ষেত্র বর্গটা কোনো বিষয় নয়। আমাদের একটু 2% আছে কি আছে, একটা 20% বৃদ্ধি। দেখেন এটা 20% বৃদ্ধি বলছে, আর এটা 20% কি বলছে? হ্রাস। তাহলে করার জন্য সূত্র কি? x প্লাস y প্লাস এক্স ওয়াই ডিভাইড বাই 100। তাহলে কিভাবে করবো অঙ্কটা? x সমান কত? 20, চিহ্ন কি হবে? বৃদ্ধি পেলে প্লাস প্লাস, y মান কি হবে? তাও 20, চিহ্ন কি হবে? মাইনাস প্লাস মাইনাস। এই প্লাসটা কনস্ট্যান্ট, x সমান প্লাস 20, y এর মান মাইনাস 20। 20 20 টাকা প্লাস মাইনাস টাকা প্লাস মাইনাসে মাইনাস। 20 কে বৃদ্ধি করলে 400, 100। 400 কে 100 দিয়ে ভাগ করলে -4%। তাহলে আমি একটু আগে কি বলছিলাম? উত্তর যদি নেগেটিভ আসে তাহলে হবে 4% হ্রাস। তাহলে এই ঘটনার প্রেক্ষিতে প্রায় থেকে কেবল 4% কিভাবে হ্রাস হ্রাস পাবে। তাহলে আমি একই নিয়ম থেকে আরেকটা করে দেখালাম। এবার পরবর্তী নিয়ম যাবো। এই নিয়মটা কম প্লিজ। পরবর্তী নিয়মে যাই। কোন পরীক্ষায়, এই যে পরীক্ষা পাস করলে বেশ কিছু অঙ্ক আছে, এই নিয়মটা এবার কোন পরীক্ষায় 30% বাংলায় এবং 20% গণিতে ফেল করলো, ফেল করলো, পাশও করতে পারে, এখানে ফেল করলো দিয়েছে। একই নিয়মটা বলবো, নিয়মটা শিখে। কোন পরীক্ষায় 30% বাংলায় এবং 20% গণিতে ফেল করলো, উভয় বিষয়ে 13% ফেল করবে, 13% ফেল করলে শতকরা কতজন পাস করবে? শতকরা কতজন পাস করবে? তাহলে অঙ্কটা কিভাবে করবো আমরা একটু দেখি। এই যে পরীক্ষায় পাস করলে বেশ কিছু অঙ্ক পাবেন বইয়ে, নিয়ম একই, শুধু নিয়মটা শিখুন। তাহলে কোন পরীক্ষায় 30% বাংলায় যে কোনো সাবজেক্ট বলতে পারে, 20% গণিতে যে কোনো সাবজেক্ট যে কোনো পার্সেন্ট বলতে পারে, ফেল করলো কত বলতে পারে পাস করলো। তুমি সে 13% ফেল করলে শতকরা কতজন পাস করলো? তাহলে এই নিয়মের অঙ্ক আসে 3 থেকে শর্টকাট করবো, সঙ্গে ওভাবে একটু দেখি। এই যে শতকরা পাশের হার বের করতে বলছে, যে শতকরা কতজন পাস করলো, তার মানে কি বের করতে বলছে? শতকরা পাশের হার বের করার সূত্র। এটা সূত্র 100 বিয়োগ লিগাল সূত্র। প্রথম বিষয়ে ফেল, প্রথম বিষয় বলতে নম্বরে এখানে বাংলা, ইংরেজি, ভূগোল, দ্বিতীয় বিষয়ে ফেল বিয়োগ উভয় বিষয়ে fail। এই হলো ফর্মুলা। তাহলে এই সূত্রটা লেখেন, শতকরা পাশের হার বের করার ফর্মুলা সূত্র। শতকরা পাশের হার বের করার সূত্র 100 বিয়োগ ব্র্যাকেট শুরু প্রথম বিষয়ে ফেল। প্রথম বিষয় মানে এখানে বলছে বাংলা, কত? 30%, তাহলে শুধু সংখ্যা বলবে 30% যোগ ফিক্স সূত্র, চিহ্ন দেওয়া আছে তাই। দ্বিতীয় বিষয়ে ফেল, দ্বিতীয় বিষয়তে বলি 20% মানে 20 বিয়োগ ওই বিষয়ে ফেল 13% মানে 13। এটা সলিউশন করা আপনার আছে 30 আর 30 এ 50, 50 তে 13 হলো 37, তাহলে উত্তর হচ্ছে 63%।
আনসার 63%। 63%। এই অঙ্কটাকে বুঝতে পেরেছি? তাহলে আমি এই নিয়মের একটা অঙ্ক করতে দেবো আপনাদেরকে। এই নিয়মটা কি ক্লিয়ার করতেছে? 30% বাংলায়, 30% গণিতে ফেল করলে, যে কোনো বিষয়ে যে কোনো পার্সেন্ট দিতে পারে। 2 বিষয়ে 13% ফেল করলে শতকরা কতটা পাস করবে? আচ্ছা, তাহলে আমি এই নিয়মের একটা অঙ্ক দিয়ে দেখি আপনারা চেষ্টা করেন। অনেকগুলো অঙ্ক আছে বইয়ে, আমি তো একটা করে করছি, বুঝতে সুবিধা হবে। কোনো পরীক্ষায়, দেখেন প্রশ্ন, কোনো পরীক্ষায় 300 জনের মধ্যে, আমি কিন্তু আবারও বলছি কাজ শতকরা খুব ইম্পর্টেন্ট। এখানে আসলে একটা অঙ্ক আপনারা পাবেন, আমি যেগুলো করাচ্ছি এখান থেকে পাবেন। তো আমার মনে হয় আপনারা একটু মনোযোগ দিয়ে অঙ্কগুলো করেন। কোনো পরীক্ষায় 300 জনের মধ্যে 70% বাংলায়, 60% ইংরেজিতে এবং 40% খুবই বেশি পাস করে। এ হচ্ছে পাস। প্রশ্ন লেখেন, লিখছেন কোন পরীক্ষায় 300 জনের মধ্যে 70% বাংলায়, 60% ইংরেজিতে এবং 40% খুবই বেশি পাস করে। প্রশ্ন, খুবই বেশি মোট কতজন ফেল করবে? উভয় বিষয়ে মোট কতজন ফেল করবে, এটা হলো প্রশ্ন। খুবই বেশি মোট কতজন ফেল করবে? তাহলে আমি একটু আগে আপনাকে বলছিলাম, এখানে বাংলায় ফেল, গণিতে ফেল, খুবই বেশি ফেল। ফেল করতে বলতে সত্তর কথা পাস করবে, তাহলে দেখছেন সত্তর পাস রাখবে। এখন দেখেন, বাংলায় পাস, ইংরেজিতে পাস, ভবিষ্যে পাস, আর ফেল করতে বলছে ফেল। তাহলে দেখেন সূত্রটা কি চেঞ্জ হলো, শতকরা ফেলের হার। তাহলে একটু আগে লোক এখানে কি লিখছিলেন, শতকরা পাসের হার, এখন লিখবেন শতকরা ফেলের হার। ফর্মুলা একই, শুধু একটা ওয়ার্ড চেঞ্জ হচ্ছে, কি ওয়ার্ড দেখেন তো, এই যে 100 বিয়োগ প্রথম বিষয়ে, এখানে ফেল লিখছেন, যোগ দ্বিতীয় বিষয়ে পাস, বিয়োগ উভয় বিষয়ে পাস। তাহলে ব্যাপারটা কি হলো এবার একটু বুঝে নেন প্লিজ। মানে দুইটা সূত্র সেম, আপনি একটা সূত্র শিখবেন। ব্যাপারটা কিরকম, এখানে যদি ফেল লেখেন, দেখেন শতকরা ফেলের হার, যদি ফেল বের করেন তাহলে ডান পাশে সবগুলো দেখেন পাস, পাস, পাস। প্রথম বিষয়ে পাস, দ্বিতীয় বিষয়ে পাস, যোগ বিয়োগ ওই বিষয়ে পাস। আর আগের অঙ্কে কি ছিল, যদি এখানে পাশে আর বের করতে চাই, তাহলে এখানে ফেল, এখানে ফেল, এখানে fail। তাহলে মনে রাখা সহজ। এবার চলে যাবো করি। তাহলে প্রথম বিষয়ে পাস 70, দ্বিতীয় বিষয়ে 60, আর ভবিষ্যৎ হচ্ছে 40। 60 আর 70 হচ্ছে 130, 40 বিয়োগ 90, জানতে পারলাম 10%। অবশ্যই পার্সেন্ট হবে কেন, শতকরা 10%। আগের অঙ্কের জন্য এটা আনসার আছে, কিন্তু এই অঙ্কের জন্য এটা আনসার নয়। কেন, এটা একটু প্রশ্ন একটু ডিফারেন্ট আছে, একটু চেঞ্জ করছে প্রশ্নটাকে, একটু বড় করছে। কেন দেখেন, এবার হচ্ছে কোন পরীক্ষায় মোট 300 জনের মধ্যে, মোট পরীক্ষা দেবে 300 জন, মোট পরীক্ষাতে 300, বলছে মোট কতটা ফেল করলো, বলে নাই শতকরা কতটা ফেল করলো, শতকরা কতটা ফেল করলো, উত্তর হচ্ছে 10%। কিন্তু বলছে মোট, তাহলে মোট মানে 300 জনের মধ্যে কত, তাহলে একটা লাইন মারবে 300 জনে ফেল করলো, জাস্ট এক লাইন। তাহলে 300 জনে ফেল করলো, 300 এ 10%। অর্থাৎ যতজন পরীক্ষার্থী, হ্যাঁ একদম সহজ কথা, মুখ্য আনসার এটা, এটা এভাবে করা দেখার দরকার নেই। 10% ফেল মানে 100 জনে 10 জন ফেল, 200 জনে 20 জন, 300 জনে 30 জন, বিষয়টা এভাবে। আমি ম্যাথমেটিক্যালি যদি করে দেখাতে চাই, যে 300 এর 10%, 100 ভাগের 10, কাটাকাটি করলে 30 জন, 30 জন, আনসার 30 জন। তাহলে এটা আপনি মুখোমুখি করতে পারবেন, আমি জানি। আমি এটা করে দেখালাম কেন, যদি এটা এমন ফিগার দিলে যে আপনি মুখোমুখি পাচ্ছেন না, তাহলে এভাবে করতে বলতে 450 জন পরীক্ষা, 450 এর 10%, 600 জন পরীক্ষা, 600 এর 10%। আশা করি আমি পাস ফেলের এই নিয়মটা বুঝাতে পারছি আপনাদেরকে। আপনি এখন যদি এই নিয়মটাকে প্র্যাকটিস করেন, এখান থেকে যে কোনো অঙ্ক পরীক্ষা থেকে আপনারা পান, তাহলে পরবর্তী অঙ্ক পরবর্তী নিয়মে যাবেন। এই নিয়মটা ক্লিয়ার হলে প্রশ্ন করবেন, না বুঝলে জিজ্ঞেস করুন, না বুঝলে জিজ্ঞেস করুন। একটি ভোট কেন্দ্রে, সূত্র আপনার ভোট কেন্দ্রে বেশ কিছু অঙ্ক আছে, একটা কথা হচ্ছে
একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের 55% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হলো। একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের 55% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হলো। তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 10,000 ভোট বেশি পেয়েছেন। 10,000 ভোট বেশি পেয়ে তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 10,000 ভোট বেশি পেয়েছেন। তো ভোট কেন্দ্রে কতজন ভোট উপস্থিত ছিল? ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল? প্রশ্ন লেখা আস্তে আস্তে করে নম্বর বুঝেছে, অনেক বড় প্রশ্ন নম্বর খুবই সহজ। ছোট একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের 55% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হলো। তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 10,000 ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল? দেখতে পেরেছি কিভাবে অঙ্কটা করবো দেখেন, খুব সহজ করে সংক্ষেপে ছোট ম্যাথ এভাবে। তাহলে একজন প্রার্থী ভোট পেয়েছে কত পার্সেন্ট? 55%। একজন প্রার্থী, প্রার্থী কয়জন? 2জন। তাহলে ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী মানে ওনার প্রতিদ্বন্দ্বী যে একমাত্র প্রতিদ্বন্দ্বী উনি কত ভোট পেয়েছেন? 45%। 45%। কেন কি বুঝলাম? টোটাল ভোট মানে 100%। যে কোনো জিনিসের টোটাল ভোট 100%। তাহলে একজন প্রার্থী পেয়েছে 50%, যিনি নির্বাচিত হয়েছে। যিনি পড়াইছেন তিনি হচ্ছে 45%। 100 থেকে 55 বিয়োগ করে 45। তাহলে দুজনের মধ্যে ভোটের ডিফারেন্স কত? 10%। মানে ডিফারেন্স মানে বুঝতে উনি বেশি পেয়েছে। যিনি 55% ভোটে নির্বাচিত বেশি পেয়েছেন কত? 10%। উনি 10% ভোট বেশি পেয়েছেন। দ্যাট মিনস ইকুয়াল টু 10,000 ভোট। 10,000 বলা আছে 10,000 ভোট বেশি পেয়েছেন। তাহলে প্রশ্ন মতো তাহলে করে কি কিভাবে করবো? এই যে 55% থেকে 45% বিয়োগ করলে 10%, ওই 10% মান হচ্ছে 10,000 ভোট। সুতরাং 1% সমান 10 নিচে যাবে। সুতরাং 100% সমান, কারণ মোট ভোট মানে 100। মোট ভোট মানে 100। উত্তর 1 লক্ষ। একের পিছনে 500 শূন্য আছে। উত্তর 1 লক্ষ। দেখেন পরীক্ষার জাস্ট এই 2 লাইন 3 লাইনে 20-30 সেকেন্ড 40 সেকেন্ড অঙ্কটা করতে পারে। এই অঙ্কটাকে বুঝাতে পেরেছি প্লিজ? এই অঙ্কটা ক্লিয়ার সবার কাছে? এরপরে ক্লিয়ার হলে আমি এই নিয়ে আরো বেশ কিছু অঙ্ক আছে ওগুলো করাবো। আচ্ছা এরপর অঙ্ক দেয়। এরপর অঙ্কটা পরীক্ষা আসে, বিসিএস পরীক্ষা সলভ করতে চাকরি পরীক্ষা আসছে। এরপর একটি স্কুলে পরীক্ষার্থীদের 68% উত্তীর্ণ হবে পরীক্ষা আসছে। একটি স্কুলে পরীক্ষার্থীদের 68% উত্তীর্ণ হবে, 68% উত্তীর্ণ মানে পাস করবে। যদি আরো 14 জন বেশি পাস করতো, যদি আরো 14 জন বেশি পাস করতো, বেশি পাস করতো, তাহলে পাশের হার কত? তাহলে পাশের হার কত? 75%। প্রশ্ন মোট পরীক্ষার্থীর সংখ্যা, মোট পরীক্ষার্থীর সংখ্যা এটি আমরা একই সেম 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 ঘটনা সেম সিরিজ দিয়ে আমরা করব। একটি স্কুলের পরীক্ষার্থীদের 68% ছিল, 68% পাস করছে। যদি আরো 14 জন বেশি পাস করতো, তাহলে পাশের হার হতো 85%। প্রশ্ন মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? কিভাবে করা হবে দেখেন তো। দেখেন এখন পাস করছে কত পার্সেন্ট? 68%। যদি 14 জন বেশি পাস করতো, পাশের হার কত হতো? 75%। তার মানে পাশের হার বাড়তো। কত বাড়তো? 20।
এটা বিয়োগ। তাহলে 75% থেকে 68% বিয়োগ করলে 5,072 7%, তো পার্সেন্ট বাদ তো 7%। এটা আমি বের করছি 5,072 7%, ওরা বলছে 5,072 14 জন, সংখ্যা 14 জন। তাহলে প্রশ্ন মতে 7% মানে 14 জন। কিভাবে বললাম? এই যে বর্তমানে 5,068%, 14 জন বেশি পাস করলে পাশের হার হতো 75%, তাহলে পাশের হার বাড়তো 75 থেকে 68 বিয়োগ 7%। 7% মানে 14 জন, সুতরাং 1% সমান, সুতরাং 100%। মূল পরীক্ষার্থী মানে 100। তাহলে সিম্পল কাটাকাটি করবো 2 এগুলো খুব দ্রুত সংক্ষেপে পরীক্ষা আনতে পারবে। ক্লিয়ার অঙ্কটা? পরে বসে যায়, পরে নিয়ে যায়। তাহলে এই দুটো অঙ্ক দেখালাম একই টাইপের, একই নিয়মে। এবার বইতে নিয়ে যাচ্ছি, পরে নিয়ম থেকে একটা অঙ্ক দেখাবো। আচ্ছা, একটি গণিতের বই কিনতে 15% কমিশন দেবে। একটি গণিতের বই কিনতে 15% কমিশন দেয়। একটি গণিতের বই কিনতে 15% কমিশন দেয়। বইটির প্রকৃত মূল্য 120 টাকা, যে কোনো দাম বলতে পারে। বইটির প্রকৃত মূল্য 120 টাকা, 120 টাকা। ফলে বইটি কিনতে কত টাকা লাগবে? ফলে বইটি কিনতে কত টাকা লাগবে? কত টাকা লাগবে? তাহলে এবারে কি হবে একটু দেখি। একটি গণিতের বই কিনতে 15% কমিশন দেয়। আমরা বিভিন্ন সব বই কিনতে কিন্তু আমাদেরকে 15%, 10%, 20% কমিশন দেয়। তাহলে দোকানদার এবার আমাদেরকে ক্যালকুলেট করে বইয়ের একটা দাম বলে, সে কে বলে কি পাবে। তাহলে 15% কমিশন দেয়। তাহলে কমিশন কত পেলাম দেখি। তাহলে কমিশন হবে 120 টাকা হচ্ছে বইয়ের দাম, এর 15% কমিশন দেবে। 15% মানে 100 ভাগের 15, 100 ভাগের 15। তাহলে কাটাকাটি করবো, একটু শুনে কেটে দেবো। তাহলে 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 6, 5 দিয়ে কাটলে 3, 3 4 18 টাকা। তাহলে কমিশন দিচ্ছে কত? 18 টাকা। বইটি কিনতে কত লাগবে? মানে 18 টাকা না, 18 টাকা হচ্ছে কমিশন। তাহলে বইটি কিনতে লাগবে, যেটা আপনি মুখে মুখে বলতে পারবেন, বইটি কিনতে লাগবে। এটা বইটি কত লাগবে? কারণ বইয়ের দাম হচ্ছে বাইরে 120 টাকা, কমিশন দিচ্ছে 18 টাকা। তাহলে বইটি কিনতে লাগবে 102। মুখে মুখে বলতে পারবেন, বইটি কিনতে লাগবে 102। 120 টাকা বইয়ের দাম, গায়ের রেট আছে এমআরপি, কমিশন দিচ্ছে 18 টাকা। তাহলে আমরা কমিশনটা আগে বের করবো। তো কমিশনটা বিয়োগ করলে বইটি কিনতে লাগবে। আসলে বুঝতে পারছি অঙ্কটা? তাহলে এরকম যে কোনো অঙ্ক দিতে পারে, পার্সেন্ট পাল্টে আসবে, সংখ্যা পাল্টে আসবে। একটি শহরের লোক সংখ্যা 50,000। একটি শহরের লোক সংখ্যা 50,000। যে কোনো দিকে বলতে পারে 1 লাখ, 2 লাখ, 20,000, 30,000। কিন্তু নিয়মটা দেখবো, ভালো বুঝবো, যে কোনো অঙ্ক পারবো। বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার, মানে লোক সংখ্যা বৃদ্ধির হার, বার্ষিক লোক সংখ্যা বৃদ্ধির হার বলা আছে 5%, যে কোনো পার্সেন্ট বলতে পারে। ফলে 2 বছর পরে লোক সংখ্যা কত হবে? 2 বছর পরে লোক সংখ্যা কত হবে? তাহলে একটি শহরে লোক সংখ্যা 50,000 বলা আছে। বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার, লোক সংখ্যা বৃদ্ধির হার বলা থাকবে 5%, 10%, যে কোনো পার্সেন্ট বলতে পারে। 2 বছর পরে বা 3 বছর পর লোক সংখ্যা কত হবে? আমি এখানে বলেছি 2 বছর পর। তাহলে এই ধরনের অঙ্ক আসে করা নিয়ে মনে রাখবেন, লোক সংখ্যা বৃদ্ধি পায় চক্রবৃদ্ধি হার। তাই চক্রবৃদ্ধি মূল একটা সূত্র, যেটা আমরা আগামী ক্লাসে চক্রবৃদ্ধি মুনাফা দিয়ে চ্যাপ্টারটা করাবো, সরল মুনাফার সূত্রটা ওখানে আমি ইউজ করবো। আজকে অ্যাডভান্স এই অঙ্কটা ইউজ সূত্র আছে, দেখেন, n বছর পর, n মানে যে কোনো সময় একটি লোক সংখ্যা বের করার সূত্র, সূত্রতে 1 প্লাস আর 4 যদি করে, তাহলে এই ফর্মুলা আমরা একটু লিখে রাখেন। p মানে মোট লোক সংখ্যা তো বোঝাচ্ছে, আমি p মানে বোঝাচ্ছে মোট লোক সংখ্যা, এগুলো n মানে বোঝাচ্ছে হবে সময়, আর r মানে বোঝাচ্ছে জনসংখ্যা বৃদ্ধি।
লিখে রাখেন কথাটি কি বোঝাচ্ছে। তাহলে n বছর পর লোক সংখ্যা যদি বের করতে বলা আমাদের 2 বছর পর 3 বছর পর 4 বছর n বলছে n মানে যে কোনো পাওয়া n। তাহলে সূত্র দিয়ে p ইনটু 1 প্লাস r হোল টু দি পাওয়ার। তাহলে p মানে 1 প্লাস r মানে জনসংখ্যা বৃদ্ধি হার, আর n মানে কি সময়, n মানে সময়। তাহলে কিভাবে আমরা করবো দেখি। তাহলে মোট লোক সংখ্যা p এর মান 50,000 বা কোষালে যা দেয় 1 প্লাস আর মানে জনসংখ্যা বৃদ্ধির হার 5%। তাহলে 5% কে 1 বার লিখে বলবো 100 ভাগের 5, আমার 1 লাখ কমে যাবে। পাওয়ারে n মানে কয় বছর পরে, প্রশ্ন বলতে 2 বছর পরে লোক সংখ্যা, তাহলে পাওয়ারে n হচ্ছে 3 বছর বলে 3, 4 বছর বলে 4, অঙ্ক করবা। এখন সলিউশন। তাহলে যে লসাগু কত 100, তাহলে লসাগু একবারে করে মিলি 100 কে 100 যোগ 5, নিশ্চয় লসাগু 100 ভাগের 105, পাওয়ার 2। তাহলে পাওয়ার 2 থাকলে আমি কয়বার লিখবো, ঠিক আছে 2 বার লিখবো। 100 ভাগের 105 থেকে কয়বার লিখবো, 2 বার লিখবো। যদি পাওয়ার 2 আছে, পাওয়ার 3 থাকলে 3 বার লিখবো। এবার কাটা এবার আমি দেখেন আমি কত শূন্য কাটতে, 2টা শূন্য কেটে দিলাম, আবার 2টা শূন্য কেটে দিলাম। তাহলে আর আছে 5 গুণ 105 গুণ 105 গুণ করলে আনসার 105 কে 105 দিয়ে গুণ করলে আমরা জানি 105 কে 105 দিয়ে গুণ করলে 11,025 হবে। তাকে আবার 5 দিয়ে গুণ করলে 55,120। যত দ্রুত গুণটা করা যায় আনসার। তোমরা বুঝতে পেরেছেন কিনা বলবো। তাহলে বললাম 2 বছর পরে লোক সংখ্যা হবে। তাহলে এরকম যে কোনো সময় যে কোনো বছর বললে প্রশ্নে করার নিয়ম সিস্টেম টেকনিক হচ্ছে। এখন 3 বছর পর পাওয়ার 3 হবে, পার্সেন্ট বলে যদি 10% 100 হবে 10 হবে, লোক সংখ্যা যদি 1 লক্ষ এখানে 1 লক্ষ হবে, শুধু নিয়মটা রেখে দাও। তাহলে এই নিয়ম অঙ্ক আসলে করে কিভাবে আপনাকে আনসার ওখানে কি বুঝাতে পারছি ক্লিয়ার সবার কাছে? না বুঝলে জিজ্ঞেস করো প্লিজ। করে দেখতে পারেন, কিন্তু কথা হচ্ছে 7.5% করলে দশমিক তো, এটা আবার জটিলতা সৃষ্টি হবে, ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর নাই এই জন্য করে দেখতে পারেন। তবে এভাবে করলে সুবিধা আর কি, এভাবে করলে কিন্তু কোনো ক্যালকুলেটর প্রয়োজন হচ্ছে না, দ্রুত কাটাকাটি আনসার দেখাতে পারবে। পনেরো অঙ্কে আসি। লেখেন 15 সাথে প্রথমে কোন সংখ্যা গুণ করলে, 15 সাথে কোন সংখ্যা গুণ করলে 220 এর 37.5% সমান হবে? এটা হচ্ছে প্রশ্ন। 15 সাথে কোন সংখ্যা গুণ করলে, 15 সাথে কোন সংখ্যা গুণ করলে, 15 সাথে কোন সংখ্যা গুণ করলে 220 এর 37.5% সমান হবে প্রশ্ন। তাহলে কিভাবে আবার বলবো, 15 সাথে কোন সংখ্যা গুণ করলে, কোন সংখ্যা অজানা সংখ্যা কি বলে গুণ করলে, গুণ করেছি 15 সাথে কোন সংখ্যা গুণ করলে সমান হবে, কি সমান হবে দেখি 220 এর মানে গুণ 37.5% সমান হবে। দেখেন এই সমীকরণটা আপনাকে লিখতে হবে, এবার এটাকে সলভ করলে আনসার দিয়ে যাবে। কিভাবে সলভ করবো, 220 এর 37.5%, 37 সমস্ত মান তো হবে, 37 কে 2 গুণ করলে 74, এক যোগ করলে 75, 2 ভাগের 75 পার্সেন্ট মানই বলছিলাম নিচে 100, কত 100 ভাগের 1, কত 100 ভাগের 1 শেষ। এখন এক্স মান বের করবো, তাহলে 15টা নিচে যাবে, নিচে 2 আছে, নিচে 100 আছে, উপরে আছে 220, উপরে আছে 75, উপরে আছে। এবার কাটাকাটি করি, 5 15 75, 5 দিয়ে কাটবো 100 কে, শূন্য একটা কেটে দেবো, 2 দিয়ে কাটবো 11 22 কে 11, তাহলে আনসার 11/2 অথবা 5 সমস্ত দিবে, সমস্ত উত্তর থাকবে x এর মান হবে 11/2, মানে 2 ভাগের 11 অথবা 5 সমস্ত 2 ভাগের 1, 5.5। অঙ্কটা দেখেন প্লিজ, না বুঝতে বলবেন। 15 সাথে কোন সংখ্যা গুণ করলে, অজানা সংখ্যা x গুণ করলে, গুণ 220 এর 37.5% সমান, 37 মানে 2 ভাগের 75% মানে নিচে 100, মানে 100 ভাগের 1। 15টাকে নিচে নিয়ে গেলাম, কাটাকাটিটা আমি আবার বলছি, কাটাকাটি কিন্তু আপনার ইচ্ছে মতো যেভাবে যেভাবে পাবেন, যত সহজে পাবেন কাটাকাটি করে দ্রুত আনসার দেখাবেন।
এখন এই অঙ্কটা একটু উল্টো অঙ্কটা দেখেন, এটা হচ্ছে opposite side। কিভাবে দেখেন? 80 এর 30% 80 এর 30% কত দ্বারা ভাগ করলে কত দ্বারা ভাগ করলে 24 এর সমান হবে। তাহলে এই প্রশ্নটা দেখে নেবেন, 80 এর 30%কে কত দ্বারা ভাগ করলে 80 এর 30%কে কত দ্বারা ভাগ করলে 24 এর সমান হবে। এই কিভাবে করবে? এই যে 80 এর মানে 30% মানে 30% কত দ্বারা ভাগ করলে, তাহলে ভাগ করতে বলছে x দ্বারা। আগের অঙ্কটা কি ছিল? কত দ্বারা গুণ করলে x দ্বারা গুণ করছে। কত দ্বারা ভাগ করলে তাহলে x দ্বারা ভাগ করলে 24 এর সমান হবে, তার মানে ইকুয়াল টু 24। ইকুয়াল টু 24, ঠিক আছে। এই যে 30% মানে 100 ভাগের 30, x দিয়ে পাশে গেলে গুণ হবে। এবার দ্বিতীয় শূন্য যদি আমি কাটাকাটি করি, এটা 24 আর উপপক্ষকে 24 দিয়ে ভাগ করলে x এর মান হচ্ছে 1। 24 কে 24 দিয়ে ভাগ করলে 1, x এর মান 1। এই দুই লাইনে পারবেন অবশ্যই 1 মিনিটের কম সময়। 1 মিনিটের কম সময় অঙ্কটা পারবেন। ক্লিয়ার তো না? আগের অঙ্কটা ছিল কত দ্বারা গুণ করে কত দ্বারা ভাগ করবে, তাহলে সেম প্রসেসে দুইটা অঙ্ক দিলাম। 20% আম পথে গেলে, এগুলো বিভিন্ন পরীক্ষা আসা অঙ্ক আর কি। 20% আম পথে গেলে পচা আমের সংখ্যা 35। 20% আম পচে গেলে পচা আমের সংখ্যা হচ্ছে 35। প্রশ্ন, মোট আম কয়টি? মোট আম কয়টি? 20% আম পচে গেলে পচা আমের সংখ্যা 35টি। প্রশ্ন, মোট আম কয়টি? এবার কি বলবো দেখেন, এই যে 20% আম পচে গেছে, তাহলে পচে গেলে কয় পার্সেন্ট? 20%। আবার বলছে পচা আমের সংখ্যা 35। তার মানে কি এটা পচা আম এটা পচা আম। তার মানে প্রশ্ন মতে এই 20% সমান হচ্ছে 35টি। সুতরাং 1% সমান 20 ভাগের 35টি। সুতরাং 100% সমান মোট আম মানে 100%। মোট আম মানে 100%। তাহলে 20 দিয়ে 100 কে ভাগ করেন 5, 5 দিয়ে গুণ করেন 35 কে, 5 কথা 25 দিয়ে 75, 175। তাহলে 100% মোট আম মানে 100%। তাহলে 100% এর মোট আম, তাহলে 175। টোটাল আমের সংখ্যা কত? 175। আর কবে দেখাবো যেটা কি কাছে দিচ্ছেন। মিস্টার রেজা, মিস্টার রেজা তার সম্পদে নিজের বই কাজ 12% স্ত্রীকে, এগুলো তো সহজ নয়, এবার তো পরীক্ষা আসলে খুব দ্রুত করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। 58% ছেলেকে এবং অবশিষ্ট এবং অবশিষ্ট 7,20,000 টাকা মেয়েকে দেবে। 7,20,000 টাকা মেয়েকে দেবে। সরাসরি রাস্তা আসলে তুলেন, মিস্টার রেজা তার সম্পদের 12% দিয়েছে স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 7,20,000 টাকা মেয়েকে দিলেন। প্রশ্ন, তার মোট সম্পদের পরিমাণ কত? তার মোট সম্পদের পরিমাণ, মোট সম্পদের পরিমাণ। তাহলে দেখেন টোটাল সম্পদ মানে 100%। তাহলে 100% থেকে দেখেন এই যে 100% থেকে স্ত্রীকে দিতে 12%, ছেলেকে দিতে 58%। তাহলে এটা যদি বিয়োগ করে দিই তাহলে 58 এটা কত? 70। তাহলে 8 থাকবে কত? 30%। 30%। এটা কি ব্যাপারটা? 30% কি 30% মেয়েকে দিচ্ছে? কিভাবে বের করলাম? স্ত্রীকে দিচ্ছে 12%, উপমুখে ছেলেকে দিচ্ছে 58%। তাহলে 58% আর 12% যোগ করলে 70% দিয়ে দিচ্ছে স্ত্রী এবং ছেলেকে। তাহলে 100 থেকে 70 বিয়োগ করলাম, 30 টাকা কাকে দিয়েছে? মেয়েকে। এটা দিয়েছে মেয়েকে, এটা মেয়েকে দিলে। তাহলে মেয়েকে দিলে 30%, তার মানে প্রশ্ন মতে
30% মানে তো 7,20,000 টাকা। যদি বলা আছে পেয়ে গেছে কত টাকা, 7,20,000 টাকা, যেটা 30% মূল্য প্রশ্ন মতো। সুতরাং 7,20,000 divided 30, সুতরাং মোট সম্পদ মানে 100%। 7,20,000 into 100, নিচে হলো 30, নিচে হলো 30। এবার 30 থেকে কাটাকাটি করি, 7,20,000 কে একটা শূন্য আগে কেটে দেবো, 3 দিয়ে ভাগ করো 72, 3 দিয়ে 72 কে ভাগ করো, দেখেন 3 দিয়ে 6, 24, 5 শূন্য হবে কয়টা, 4, একটা শূন্য কেটে দিয়েছি, আর 5 শূন্য হবে 3টা। 72 কে 3 দিয়ে ভাগ করলে 24, 3 24 72, 5 শূন্য কয়টা, 3টা হবে, আর একটা কেটে ফেলছি। তাহলে 24 পাশে 3টে শূন্য টাকা আর 100 দিয়ে গুণ, দ্যাট মিন্স পাশে আর 2টে শূন্য, অর্থাৎ উত্তর 24 লক্ষ। উত্তর 24 লক্ষ, উত্তর 24 লক্ষ। নিয়ম করা কি বুঝতে পারছি প্লিজ সবাইকে? কোনো কোশ্চেন আছে? তাহলে স্ত্রী এবং ছেলেকে দেওয়ার পরে অবশিষ্ট টাকা কত, 30% মেয়েকে দিচ্ছে। এই 30% মানে 7,20,000 টাকা, 1% সমান 100%। আসলে ক্লিয়ার? তাহলে মোটামুটি শতকরা চট্টগ্রামে আর তেমন কোনো অঙ্ক নাই। অঙ্ক না মানে আমি বলছি তেমন নিয়মের কোনো অঙ্ক নেই, অঙ্ক আসলে শেষ নেই। এখানে টোটাল আপনি শতকরা চট্টগ্রামে প্রায় কোনো বইয়ে 150 অঙ্ক, 200 অঙ্ক, অনেক অঙ্ক আছে। বাট আমি যদি সবগুলো নিয়মকে কাজ করার চেষ্টা করি, এই হচ্ছে টোটাল নিয়ম যেগুলো করা লাগে, এই হচ্ছে টোটাল নিয়মগুলো। আমার ধারণা আপনারা যদি আমি আমার করানো এই নিয়মগুলো প্র্যাকটিস করতে পারেন ভালোভাবে, একটু রিভিশন দেন, প্র্যাকটিস করেন, বারবার করেন, তাহলে শতকরা চট্টগ্রাম থেকে যদি একটা অঙ্ক আসে আপনার পাবেন। নিয়ম এগুলাই, এগুলাই শুধু ফিগারের ডিজিট চেঞ্জ আসে। মানে যে ডিজিটাল সরকার টেকনিক আসছে, ওই টেকনিক গুলো কিন্তু আপনাকে রপ্ত করতে হবে। নাহলে পরীক্ষা হলে এত কম সময়ে, 1 মিনিটেরও কম সময়ে আপনি অঙ্কটা সলিউশন করতে পারবেন না অল্প জায়গার মধ্যে। এই জন্য অবশ্যই টেকনিক গুলো কিন্তু লাগবে। তাহলে যা হোক, আজকে সত্তর একটা অনেক বড় চ্যাপ্টার, আমি অন্য চ্যাপ্টার যাচ্ছি না, এটা বড় চ্যাপ্টার আজকে শেষ করলাম আমরা, এবং খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে। যে কোনো জব পরীক্ষার জন্য সত্তর খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনাদের আত্মবিশ্বাস বিশেষ করতে জন্য আমাদের সত্তর দিকে একটা আসতে পারে ইম্পর্টেন্ট। আপনারা এটা ভালো করে প্র্যাকটিস করেন, তার সাথে আগের চ্যাপ্টার গুলো করেন। সম্ভবত ঈদের 2 বা 1 দিন বন্ধ রাখতে পারেন। এই বন্ধনে যেগুলো একটু আপনার যেহেতু যেটা আপনাদের পরীক্ষাটা খুব কম, আমার ধারণা, আমি বলবো আমার পরামর্শ আর কি, সেটা হচ্ছে আপনার একটু প্লিজ এই বন্ধ মধ্যে সিরিয়াসলি একটু করেন। কারণ অল্প সময়, এই মাত্র 1.5 মাস সময় আমরা একটু কাজে লাগাই, আমাদের দেখুন পরীক্ষা খুব ভালো একটা সুবর্ণ সুযোগ। এই বিসিএসটা আপনার যে একটু কষ্ট করতে পারেন, খুব অল্প সময় এই বিসিএস এ কোয়ালিফাই করতে পারেন। ঠিক আছে, প্রিলি করে দেন ভাইয়া, পরীক্ষা কোনো রিটেন পরীক্ষা নেই, একটা ভালো সুযোগ আছে আপনাদের। তো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।